কিন্তু দেখেন বিএনপি এতটাই অভদ্র যে মানে এই এই চুপ্পুকে একটা সম্মানজনক ভাবে বিদায় দিতে পারতো, অর্থাৎ মাঝখানে এই এই ইয়েকে না ঢুকিয়েও পারতো। তো সেটা হয় নাই। যা হোক, এটা আর কি বলবেন, এটা তো আমার মনে হয় যে যা হয়েছে এটা বিএনপির থেকে এটাই আশা করা যায়, এর বেশি কিছু তো আশা করা যায় না। বাট চুপ্পুর প্রতি আমি ব্যক্তিগতভাবে খুব একটা সদয় নই। লোকটা আমি সেটা যদি আমি অনেকেই আবার সদয় নয়, কিন্তু ওই প্রোটোকলটা আপনারা তো এগুলো হ্যান্ডেল করেন, সেটা কি বলে? মানে প্রোটোকলে যেই জায়গায় ইউনুস বসেছিল ওই জায়গায় চুপ্পুর বসে থাকা কথা আর কি। যে জায়গায় আমরা ইউনুসকে দেখেছি সেই জায়গাটায় আসলে সেই সিটটা হওয়া উচিত ছিল আপনার শাহাবুদ্দিন চুপ্পু। আচ্ছা, যাই হোক, আমরা সেটা মিস করেছি। ওই বিষয়টি আজকে আপনাকে এই সুযোগে জেনে নিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। রংপুরের কথাটা সম্পর্কে আমাদের দর্শকের, রংপুরে যে হত্যাকাণ্ডটা হয়েছে, 4 জনকে হত্যা করা হয়েছে, সেই বিষয়ে আমাদের দর্শক অনেক মতামত দিবেন, আমরা সেটাও নেব। আপনি আই হ্যাভ এ প্ল্যান, এই যে প্ল্যান বলছে, এখন দেশে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, সব সংকট। আজকে আবার রিজভী সাহেব বললেন একটা কথা, এতদিন ওই যে জাহিদুর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি বলছেন বা আরো অনেকেই বলছেন বিগত সরকারের অবহেলার কারণে আজকে বিদ্যুতের এই অবস্থা। বিগত মানে ইউনুস সাহেবের উপর দিয়ে গিয়ে বিগত সরকার, আওয়ামী লীগ সরকার। আচ্ছা, এখন রিজভী সাহেব বলছেন যে না, সেটা না, আমাদের এখানে আসলে উনি একটা সুন্দর কথা বলছেন যে বিগত সরকার নয়। আমি শিরোনামটা একটু পড়ে শোনাই, তাহলে ভালো লাগবে। এখন যদি সেটা পেয়ে যায়, রিজভী সাহেব বলছেন, আচ্ছা, আমি শিরোনামটা পেলে আপনাকে জানাবো, শিরোনামটা পেলে আপনাকে জানাচ্ছি। তিনি বলছেন বিগত সরকার নয়, এটা শব্দটা আমি ভুলে গেছি। আপনি যদি এই বিষয়ে একটু আলোকপাত করেন, আমি বের করে আপনাকে বলছি। জি, বিদ্যুৎ গ্যাস জ্বালানির, আচ্ছা, বিদ্যুৎ গ্যাস জ্বালানির বিষয়ে আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান মানে কি মিন করে? কেউ বলছে যে খাম্বা থাকবে, বিদ্যুৎ থাকবে না। কেউ বলছে রাজাকার থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে না। কেউ বলছে তৌহিদি জনতা থাকবে, গান বাজনা কিছুই থাকবে না। প্ল্যানের পরবর্তী শব্দটা এক একজন এক একভাবে মিন করছে। আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। প্রথমে আপনার বিদ্যুতের বিষয়টাতে আসি। আমরা যদি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ বিষয়ক আপনার পরিকল্পনাগুলো দেখি, আমাদের 16 থেকে 18,000 মেগাওয়াট বিদ্যুৎ তখন খরচ হতো যখন জননেত্রী শেখ হাসিনা সরকারে ছিলেন। অর্থাৎ প্রয়োজন ছিল যতটুকু প্রয়োজন ছিল ততটুকু তো উৎপাদন হতো। তার চেয়ে প্রায় 12 থেকে 15,000 মেগাওয়াট বেশি উৎপাদন করার আপনার সুযোগ ছিল বাংলাদেশে। আপনি এটাকে খুব গুরুত্বের সাথে নিতে হবে ইসমাইল ভাই। এই যে 18,000 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন, কিন্তু 30,000-32,000 মেগাওয়াটের মানে উৎপাদন করার সক্ষমতা কেন? এটা আপনি দেখবেন, আমি এখানে একটা গল্প বলি। আমাদের এক পররাষ্ট্র সচিব ছিলেন ফারুক চৌধুরী, ওই যে ইনাম আহমেদ চৌধুরীর বড় ভাই। হ্যাঁ, এই তো উনি আপনার 1950-51 সালের দিকে উনি একেবারে থার্ড সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পাকিস্তান ফরেন সার্ভিসের কর্মকর্তা। ওই সময় উনি একটা চীন ভ্রমণে গিয়েছিলেন কাজে বা ট্রেনিং এ। সেইখানে গিয়ে উনি দেখেন যে আপনার বিশাল বিশাল রাস্তা বেজিং শহরে, কিন্তু কোনো গাড়ি নেই। রাস্তাগুলো পরিপূর্ণ হলো আপনার এই সাইকেল দিয়ে। তখন উনি একজনকে জিজ্ঞেস করেছিলেন সেখানে যে তোমাদের এত বড় রাস্তা কিন্তু গাড়ি তো নাই, তাহলে এত বড় রাস্তা কেন তোমরা করছো? তখন ওই ব্যক্তি উত্তর দিয়েছিল যে দেখো, আমরা তো রাস্তাটা আজকের জন্য তৈরি করি নাই, আমরা ভবিষ্যতের জন্য তৈরি করছি। পরে ফারুক চৌধুরী সাহেব আবার 67-68 সালের 15-16 বছর পরে আবার উনি চীনে গেছেন। সেই রাস্তায় উনি গিয়ে দেখেন যে গাড়ির পর গাড়ি। বুঝতে পেরেছেন যে মানে আগে থেকে তারা প্ল্যান করেছে যে বড় রাস্তা করে রাখলে তাদের সুবিধা হবে। শেখ হাসিনা সরকার ঠিক প্রতিটা প্ল্যান কিন্তু এভাবে করেছিলেন। আপনি বিদ্যুৎ সেক্টরে দেখেন, কিংবা কয়দিন আগে আপনি দেখেছেন কিনা একটা ভিডিও বা ডকুমেন্টারি টাইপের সাইফুল বাতেন টিটো তৈরি করেছিল, যে আপনার মহেশখালীতে আপনার জ্বালানি তেলের সংরক্ষণের জন্য যে বিশাল একটা প্রজেক্ট শেষ করে গেছে শেখ হাসিনা সরকার, আমরা কিন্তু জানি না। তারপরে আপনার এইভাবে প্রতিটা সেক্টরে সব জায়গায় এত বেশি বেশি অবকাঠামো তৈরি করা হয়েছিল। যেমন দেখেন
আমাদের দেশটা এখন যেহেতু অশিক্ষিত মূর্খ জঙ্গিতে আপনার দখল করে নিয়েছে, এই যে কর্ণফুলী টানেল শত বছরের উন্নতির জন্য তৈরি করা হয়েছে, মাঝে মাঝে কিন্তু আপনার খবর দেয় যে এখান দিয়ে গাড়ি চলে না। তো এই ধরনের পশ্চাৎমুখী লোকজন কিন্তু 2024-এ আপনার বাংলাদেশ দখল করেছে। তারা এগুলো কিছুই বুঝতে পারে নাই যে শেখ হাসিনার উন্নয়ন ভিশনটা কি। সেই ভিশনটা ছিল আপনার দেখেন, শেখ হাসিনার 3টা ভিশন ছিল যুগান্তকারী। আমি তো বলবো যে সারা পৃথিবীতে কোনো রাষ্ট্রনায়ক তার নিজের দেশের জন্য, কোনো রাষ্ট্রনায়ক, আপনি ইতিহাসে যান, ইউরোপ আমেরিকার উন্নতি দেখেন, জাপানের উন্নতি দেখেন, কোরিয়ার উন্নতি দেখেন, সাউথ ইস্ট এশিয়ার উন্নতি দেখেন, কোনো দেশের কোনো একক প্রধানমন্ত্রী, একক রাষ্ট্রনায়ক তার নিজের দেশের জন্য 3টা ভিশন ক্রিয়েট করে নাই। একটা ছিল ভিশন 2021, একটা ছিল ভিশন 2041, একটা ছিল ভিশন 2100। সংক্ষেপে যদি বলি, এগুলো কথাগুলো অনেকদিন বলা হয় না। 2021-এর ছিল যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে, যেটা তিনি 2019-এ অ্যাচিভ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিশন 2041 ছিল 2041 সালের মধ্যে বাংলাদেশ শিল্পোন্নত দেশে পরিণত হবে। যেই জন্য দেখবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বড় বড় অর্থনীতিবিদরা, ডক্টর আতিউর রহমান, আবুল মাল আব্দুল মুহিত, ওনাদের পরিকল্পনায় আপনার বিশাল একটা জিডিপি গ্রোথ নিয়ে আসা হয়েছিল, যেটা ধরেন জঙ্গি না থাকলে, কোভিড না থাকলে, জঙ্গি উত্থানটা না হলে আর কোভিড না হলে এতদিনে 10% হয়ে যেত, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যদি আপনার কন্টিনিউ করত। আপনি চিন্তা করতে পারেন, যদি 10% বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি হয়, সেটা কিন্তু পৃথিবীতে মিরাকল হতো। একমাত্র দেশ যাকে আমরা বিট করতে পারতাম না সেই মিরাকল দিয়ে, সেটা ছিল চীন। চীন মাঝে মধ্যে দেখা গেছে যে, এখন তো চীনেরও প্রবৃদ্ধি কমে গেছে, কারণ আসলে এটাকে খুব বেশি অনেকে বলে যে চীনের অর্থনীতি খারাপ, তা না। চীনের অর্থনীতি অনেক বড় হয়ে গেছে, ফলে এখন চীনের 5-6%, 4% জিডিপি গ্রোথ হয়। কিন্তু যখন তাদের অর্থনীতি রিলেটিভলি ছোট ছিল, 14, 12, 13 করে তারা কিন্তু এগুচ্ছিল প্রতি বছর। শেখ হাসিনার ওই ভিশন অনুযায়ী বছরে 10% জিডিপি গ্রোথ হওয়ার পথে চলে গেছিল, বুঝতে পেরেছেন? জি জি। এই রকম ভীষণ, আর ওনার ভীষণ 2100 ছিল এই যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জের কারণে অনেকে যে বলে যে বাংলাদেশের, না, ভিশন 2020 ছিল এটা মনে হয়, আমি না 2021, আচ্ছা 2021, আচ্ছা, তারপরে 2041, তারপরে 41 ছিল, জি 2100, মানে 2100 সালে। জি জি জি, মনে করেন যে আজকে থেকে আরো 74 বছর পরে বাংলাদেশ কোথায় দাঁড়াবে, সেটার মূল এজেন্ডা ছিল আপনার বাংলাদেশের দক্ষিণাঞ্চল ক্লাইমেট চেঞ্জের কারণে যে ডুবে যাওয়ার একটা আপনার আশঙ্কা আছে, সেই ডুবে যাওয়াকে আপনার ওই দক্ষিণাঞ্চলে সমুদ্র উপকূলে আপনার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলে, যেভাবে সমুদ্রের নিচে কিছু দেশ যেমন নেদারল্যান্ড টিকে আছে, বলা হয় যে এই রাষ্ট্রটা নেদারল্যান্ড সমুদ্র পৃষ্ঠের চেয়ে নিচে রাষ্ট্রটা, কিন্তু সেখানে তো সমুদ্রের পানি ঢোকে না। সেই প্ল্যানটা পর্যন্ত শেখ হাসিনা করেছিলেন। আমি আবার আপনার মাধ্যমে ঘোষণা দিতে চাই, ইসমাইল ভাই, দেখুন অনেকে পড়াশোনা করে, আমরাও তো কিছু করেছি। আমি বলছি, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক তার দেশের জন্য, তার দেশের উন্নতির জন্য এরকম 3টা ভিশন ক্রিয়েট করে নাই। আপনি কোথাও পাবেন না, কেউ দেখাতে পারবে না, আমি চ্যালেঞ্জ করলাম। সেই প্রধানমন্ত্রী আপনার রাষ্ট্রের জন্য কি ক্রিয়েট করেছে? সেই প্রধানমন্ত্রী আপনার রাষ্ট্রের জন্য বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার, যেটা আপনার ভবিষ্যতের জন্য ক্রিয়েট করেছিল। বিদ্যুতের সেক্টর তেমন একটা। অথচ আমাদের দুর্ভাগ্যটা দেখেন, এরা এগুলা মেরামতি করে নাই। ইউনূস এসে তো কি করেছে আপনি জানেন, আমি জানি, শুধু অর্থ চুরির দিকে তার মনোযোগ ছিল, এবং কিভাবে সে 5 বছর বা 50 বছর ক্ষমতায় থাকবে সেটা তার প্ল্যানে ছিল। ফলে কোনো ধরনের বিদ্যুৎ লাইন, কোনো ধরনের আপনার যত প্ল্যান ছিল সবগুলো তছনছ করে দিয়েছে যেগুলো ছিল। এখন আপনার তারেক রহমান এসে তারা আরো খেয়ে পাচ্ছে না। আর তারেক রহমান সরকারের তো আরেকটা জিনিস আপনি হয়তো জানেন কিনা, তারেক রহমান সাহেবের সরকারটা হলো অত্যন্ত অদক্ষ একটা সরকার। আমরা যেটা ভেবেছিলাম যে ইউনূসের সরকার অদক্ষ, আপনার ইউনূসের সরকারের থেকে আমি তারেক রহমানকে ওইভাবে বর্ণনা দিব না। ইউনূস ছিল পুরাপুরি একটা ডাকাততন্ত্র, দস্যুতন্ত্র যাকে বলে সেটা। আর এখন তারেক রহমানের সরকার হলো আপনার একেবারে মানে আপনার ইনইফেক্টিভ, তার কোনো ইফেক্টই নাই বাংলাদেশে।
ফলে এই 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 যে শেখ হাসিনা সরকারের যে উন্নয়ন ভিশন, এটা বোঝার যেমন ওদের ক্ষমতা নাই, মেনটেন না করার কারণে এবং কোনো ধরনের আপনার পরিকল্পনা করতে না পারার কারণে আজকে বাংলাদেশের মানুষের এই দুর্দশা। এখন আপনার ওই প্ল্যানের কথায় আসি ইসমাইল ভাই, এটা মনে হয় তারেক রহমান সাহেব ভালো করেননি। তিনি আসলে উপস্থিত মানুষকে বোঝানোর জন্য আই হ্যাভ এ প্ল্যান বলেছেন, কোনো প্ল্যান ছাড়া। তো এইরকম একটা চাতুর্য, এইরকম একটা আপনার প্রতারণা কি যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্র চালাবেন, তার কি করা উচিত হয়েছে? আমি কিন্তু আপনার মাধ্যমে এই প্রশ্নটা রাখলাম শুধু। জি জি জি, তাহলে প্ল্যান ছাড়াই আই হ্যাভ এ প্ল্যান বলছেন। আচ্ছা, ঠিক আছে। আপনি দেখেন যদি প্ল্যান থাকে, ছোটখাটো একটা জিনিসও কিন্তু এই সরকার সমাধান করতে পারে না। আপনি আইন শৃঙ্খলার ব্যাপারে নিশ্চয়ই কথা বলবেন, সেখানে আমি আসবো আপনি প্রশ্ন করার পরে। কিন্তু দেখেন কোন জায়গায় কোন ধরনের বাংলাদেশের মানুষ, আমরা তো আমি তো এমনিতে আইসোলেটেড থাকি, বাট কিছু কিছু মানুষ আমার কথাবার্তা শুনেন, স্নেহ করেন, অনেক বড় পদের মানুষ, ছোট পদের মানুষ, সবাই আমাকে ফোন টোন করেন, কিন্তু তারা একটাই কথাই বলেন যে সারা বাংলাদেশ শেখ হাসিনার জন্য অপেক্ষা করতেছে। কারণ হলো মানুষের না আপনার ধৈর্যও চলে গেছে এবং মানুষ অনেক কষ্টে আছে, বাংলাদেশের মানুষ আজকে অনিশ্চয়তা। এদের মধ্যে শীতল যুদ্ধটা আমি দীর্ঘদিন ধরে দেখে আসছিলাম। আপনার যখন এরা বসার জায়গায় মারামারি করতো সব জায়গায়, আপনার ফরেন মিনিস্ট্রিতে হলে শামা ওবায়েদ আগে বসতো আর ইয়েতে কি বলে এই লোক হুমায়ুন কবির পরে বসতো, কিন্তু আবার বাইরে যখন পিএম হতে যায় দেখা যেত যে কে আগে বসবে কোন জায়গায় গিয়ে, মানে লাইন ধরে বসে তো আপনার 1 নাম্বার সিনিয়র, প্রথম 2 নাম্বার সিনিয়র, এইভাবে তারা দুইজনের মধ্যে, এদের মধ্যে শীতল যুদ্ধ বহুদিন ধরে চলছিল। তো এরা যখন হুমায়ুন কবির যখন প্রতিমন্ত্রী হলো, তাও কিন্তু ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটে 2 দিন কিন্তু এই নামটা উঠে নাই। আমি খেয়াল করছিলাম, তখন আমি বুঝতে পারছি যে এটা তারেক রহমানের কাছে বিচারটা গেছে যে কে কার নাম আগে দিবে, কার নাম পরে দিবে। শেষে মনে হয় তারেক রহমান ডিসিশন দিয়ে দিয়েছেন যে না, হুমায়ুন কবির 1 নম্বর থাকবে আর শামা ওবায়েদ 2 নাম্বার থাকবে। তো যাই হোক, এটা তাদের বিষয়। আমি যেটা বলবো যে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির ইতিহাসে আপনার হুমায়ুন কবিরের মতো এত আনকুথ, আনসিভিলাইজড কোন ব্যক্তি ফরেন মিনিস্ট্রিতে ঢোকেনি। ফরেন মিনিস্ট্রিতে একটা পিয়ন থেকে মনে করেন ফরেন সেক্রেটারি, এই একেবারে পিয়ন পর্যন্ত তাদের যেটুকু ভদ্রতা জ্ঞান আছে, মানে এই ফরেন মিনিস্ট্রিতে থাকার কারণে, বসদের হাঁটা চলা দেখার কারণে, কথাবার্তা শোনার কারণে, ততটুকুন জ্ঞানও কিন্তু এই হুমায়ুন কবির ছেলেটার নাই। আল্লাহ তাকে রহম করুক। আমি তারেক রহমান সাহেবকে বলেছিলাম বারবার, এই ছেলেটাকে আপনি নিয়েন না, আপনাকেও ডুবাবে। একবার আপনার 2001 থেকে 6 পর্যন্ত আপনার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন আপনাকে ডুবিয়েছে, আপনাকে কোটি কোটি টাকার ক্রেডিট কার্ড দিয়ে আপনি সেই টাকা কি হয়েছে না হয়েছে আপনি খরচ করেছেন, পাচার হিসাবে সেটা রেকর্ড হয়ে গেছে সারা পৃথিবীতে। সেটা এক ধরনের বিপদ ছিল। এখন এসে পুরো আপনার, আর এটা আসলে দুঃখজনক ইসমাইল ভাই, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়টা তো আপনি তো জানেন যে আমি বলি যে এটার মধ্যে এমনিতেই যথেষ্ট অদক্ষতা, যথেষ্ট আপনার অনেক কিছুর অভাব আছে। তার মধ্যে আমি যদি একটু অ্যাড করি এখানে, আমরা কেন আমেরিকার মতো হতে পারি না, আমরা কেন রাশিয়ার মতো হতে পারি না? আমরা ভারত বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী একজন, এশিয়া বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী একজন, পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী একজন, এইভাবে বড় করতে পারি না কেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 7 জন প্রতিমন্ত্রী। ও না, এটা স্ট্রাকচারাল ইস্যু, এটা আসলে তা না। আমাদের মন্ত্রী আর আমেরিকার মন্ত্রী কিন্তু এক জিনিস না। আমেরিকাতে আপনার একজন আছে শুধু পলিটিশিয়ান, অন্যগুলো মানে দলীয় ভাবে নিয়োগ হয়, বাট ওগুলো আপনার ভাগযোগ করে নেয়। অর্থাৎ আমরা যেটাকে আপনার অন্যান্য দেশে যেরকম বলে যে দক্ষিণ এশিয়া বিষয়ক মানে এরকম মন্ত্রী বলে না, উপমন্ত্রী বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এগুলো মূলত বাংলাদেশে কাজ করে মনে করেন যে ডিজি, যেটা মনে করেন যে পল কাপুরের দায়িত্ব হলো বাংলাদেশে একটা ডিজির আর কি, মানে বাংলাদেশের ফরেন মিনিস্টার। মানে ওদের মন্ত্রী আমাদের মন্ত্রী কিন্তু এক জিনিস না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মানুষ, আপনার দর্শকরা হতে এই বিষয়ে কৌতূহল আছে। সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর স্ট্রাকচার এই আমাদের এই সাউথ এশিয়া রিজিয়ন বাদ দিলে, এশিয়ার অন্য দিকটা আমি জানি না, আমি ওইদিকে তেমন আমার জানা নাই। আপনার ঠিক থেকে শুরু করলে মিডল ইস্ট থেকে ইউরোপ, আমেরিকাতে এবং সব জায়গায় কমপ্লিটলি ডিফারেন্ট।
ওখানে আপনার মানে এই সেক্রেটারি মন্ত্রী এগুলা মানে একজন থাকে মন্ত্রী, দুইজন খুব কম থাকে, একজনই থাকে, বাকি সবাই কিন্তু আপনার পাবলিক সার্ভেন্ট। ওদেরকেও যে ডেপুটি সেক্রেটারি এইভাবে বলে। মিশরে এইটাকে, আমি মিশরে কাজ করেছি, ওইখানে ওরা অ্যাসিস্ট্যান্ট ফরেন মিনিস্টার বলে। মনে করেন যার দায়িত্ব হলো যে একজন আমাদের দেশের এডিশনাল সেক্রেটারির সমান আর কি। এখন অ্যাসিস্ট্যান্ট ফরেন মিনিস্টার শুনলে আমরা মনে করি যে উনি রাজনীতিবিদ, না তা না। ভারত যাওয়া জি 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 আর কোনোভাবে সম্ভব কিনা। এখন যদি ভারত যায়ও তাহলে শর্তহীন ভাবে যেতে হবে, আর ভারত যদি না যায় এটা আমাদের মানে কূটনৈতিক ব্যর্থতা কিনা আপনি একটু বলবেন। তারেক রহমান সাহেব মানে ছোট না হয়ে ভারত যাবেন সেই সুযোগটা উনি কিন্তু রাখেন নাই। উনি শর্ত দিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি এক্সট্রাডাইট না করে, অর্থাৎ তার সরকারের হাতে ফিরিয়ে না দেয়, তিনি ভারত যাবেন না। এটা তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আপনার সেকেন্ড যেই স্টেটমেন্টটা, পাবলিক স্টেটমেন্ট ফরেন মিনিস্ট্রি, যেটা ওই যে শহীদুল আপনার পড়েছিল, আমি শহীদুলকে ধমকও দিয়েছি, আপনারা শুনেছেন নিশ্চয়ই। ফরেন মিনিস্ট্রিতে এখন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এবং আপনার মুখপাত্র হিসাবে কাজ করছে। আমি 2021 সালে এই কাজে ছিলাম, মানে এই একই শহীদুল করিম এখন যে ডেস্ক দেখে এটা আমি দেখতাম আর কি 21 সালটা। তো যাই হোক, এখন যদি উনি ধরেন ভারত যদি যান এবং যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় ওনার সরকারের কাছে, তাহলে উনি আসলে কিভাবে ওনার যেই আপনার জঙ্গি গোষ্ঠীর দিকে তাকিয়ে উনি যেই এই কাজটা করেছিলেন, তখন জঙ্গিদের উনি কি জবাব দিবেন, নাহিদদের উনি কি জবাব দিবেন আমি জানি না। তবে আমি এখনো ওইটাই বিশ্বাস করি যে তারেক রহমান হয়তো কখনোই ভারত সফর করতে পারবেন না। এটা হওয়ার সুযোগ কিন্তু দুই পক্ষ থেকেই কম। ভারতীয়রা যতটাই ভদ্রতা দেখাক না কেন, ভারত একটা ম্যাচিওর কান্ট্রি, তাদের মধ্যে আপনার তারা তো আপনার বাংলাদেশের এখন দেখেন, এখন আপনি মনে করেন যে একজন লোক গাড়ি চালাচ্ছে, আপনার একটা ভিখারি সে গাড়িতে একটা ঢিল মারলো, এখন গাড়ির মালিক তো রাস্তায় নেমে ওই ভিখারিকে একটা ঢিল মারতে পারে না, সে যদি ভদ্রলোক হয়, তাই না? তাহলে তো সেটা ডিফেক্ট হয়ে যায়। তো এইরকম অবস্থা চলছে তারেক রহমানের সরকার আর ভারত সরকারের মধ্যে যেটা হচ্ছে, এটা আনন্যাচারাল, আর্টিফিশিয়াল। আমি এর মধ্যে আরো যারা বিশ্লেষণ করেন কয়েকজনের সাথে আমার মানে একান্ত আলাপ হয়েছে যে এটা আমরা কিভাবে বিশ্লেষণ করব। বিশ্লেষণ আসলে করা যাচ্ছে না, কি জানেন, আপনি যদি যৌক্তিকভাবে আপনার ডিসিশন গুলো আসে, আপনি যুক্তি দিয়ে আপনি সেটাকে আরো বিস্তৃত করতে পারবেন। আর যেখানে যুক্তি কাজ করে না, তারেক রহমান সরকারের ভেতর কোনো যুক্তি কাজ করছে না, শুধুমাত্র আপনার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শ্রেণীটাকে আপনার খুশি করা ছাড়া, সেখানে আমরা আসলে খুব যুক্তি দিয়ে কিছু বিশ্লেষণ করতে পারছি না। তবে আমার একটা জিনিস মনে হয়, ভারত সরকার যে তারেক রহমানের সাথে এত ধৈর্য দেখাচ্ছে, এর মূল কারণ হলো আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তারেক রহমান একটা মানে ব্যবস্থা করবেন, বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা হবে, এই বিষয়ে ভারতের মূল ফোকাস বলে আমার মনে হয়। যার কারণে তারেক রহমান যাই করছে, ভারত আসলে সেটাকে একটা দুষ্ট ছেলের দুষ্টামি হিসাবে আপনার মেনে নিচ্ছে। আমার কাছে এটাই মনে হয় আর কি। শব্দগুলা মেরে ফেললো, আপনার ইয়াবা কাণ্ডে বাধা একটা মুসলমান দিলে কিন্তু তাকে এভাবে সমূলে উৎপাটন করা হতো না। মানে আমি ধরে নিচ্ছি যে ইয়াবা কাণ্ড, যে হোয়াট এভার, আমরা তো এখন কথা হলো যে পুলিশ একটা বললো সেই কথাটাও বলতে হয়। সোজা কথা হলো যে যেই কাণ্ডেই হোক, এটা যদি একটা মুসলমান পরিবার হতো, এইভাবে কিন্তু তাদের নিঃশেষ করা হতো না। আপনার বাংলাদেশে এটা অত্যন্ত দুঃখজনক, আমি ছাড়া এই কথাগুলো কেউ বলে না। বাংলাদেশে কিন্তু আপনার আপনি দেখেছেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে একটা ধর্মীয় সম্প্রদায় হিসাবে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে কিন্তু হিন্দুরা। হিন্দুরা সবচেয়ে বেশি শরণার্থী হয়েছে, হিন্দু নারী সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, আপনার নির্যাতন শ্লীলতাহানির শিকার হয়েছে, এবং হিন্দু ছেলে মেয়ে যাদের রাস্তায় পেয়েছে তাদেরকে পাকিস্তানিরা কিভাবে অপমান করেছে আমরা সেগুলা দেখেছি। আর গালি, আপনার মালাউন বা এই ধরনের গালিতে এই হিন্দুদের বাংলাদেশে আপনার একটা আশা ছিল যে বাংলাদেশে একটা ধর্মনিরপেক্ষ একটা স্বাধীন রাষ্ট্র হবে, তারা যেখানে মান মর্যাদা নিয়ে বসবাস করবে। ঠিক ভারতের মুসলমানরা যেটা চায়, ভারতের মুসলমানরা কি চায়, তারা কিন্তু সেখানে চায় যে ভারত একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকবে। তো ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে গেছে,
কিন্তু বাংলাদেশে আমরা তাদেরকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমরা কিন্তু তাদেরকে উপহার দিতে পারি নাই। হিন্দুরা 1972 সালে আপনার ছিল 18-20%, এখন হয়ে গেছে 6-7%, কেউ কেউ 5%ও বলে। অর্থাৎ আমরা সচেতন ভাবে কিন্তু মানে স্বাধীনতা বিরোধীরা সচেতন ভাবে হিন্দুরা যাতে এই দেশ থেকে চলে যায় সেটা চেয়েছিল। এটা কারণ হিন্দুরা চলে গেলে তাদের জন্য রাস্তা ক্লিয়ার হয়ে যায়, পরবর্তীতে আওয়ামী লীগ নিধন মানে আপনার বেশি সহজতর হয়। অথচ আওয়ামী লীগ এটা না বুঝে এই যে হিন্দুগুলোকে যে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, আওয়ামী লীগ কিন্তু সচেতন ভাবে বাংলাদেশের হিন্দু জনসংখ্যাকে আপনার বাংলাদেশের মানুষ হিসাবে ধরে রাখার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখতে কিন্তু ব্যর্থ হয়েছে। আর হিন্দুরাও দেখেন নানান ভাগে বিভক্ত। হিন্দুরা কিন্তু এই যে হিন্দু একটা ফ্যামিলি উৎপাটন হয়ে গেল, হিন্দুদের মধ্য থেকেও কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া নাই। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে তারা কিন্তু অনেক বড় বড় প্রতিক্রিয়া দেখাতো। যাই হোক, সেটা অন্য জিনিস। তারা তো আসলে ভিকটিম একটা সোসাইটি বাংলাদেশে। কিন্তু বাংলাদেশকে হিন্দু শূন্য করা হলো বাংলাদেশের 71-এ পরাজিত, স্বাধীনতা যুদ্ধে পরাজিত ঘাতক আলবদর আল শামস বাহিনীর এটা আপনার একটা বলিষ্ঠ এজেন্ডা। আপনি দেখবেন ওয়াজ মাহফিল যেখানেই হোক হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছাড়া আর কোনো কথা নাই। তো এটার জন্য আমাদের আসলে বড় ধরনের আমি হিন্দু কমিউনিটিকে অনুরোধ জানাবো, আপনারা আপনাদের ভয়েস রেইজ করেন। আমরা আপনাদের সাথে আসি। অতীতে হয়তো আমরা ছিলাম না, আমরা ভুল করেছি, কিন্তু এখন তাদেরকে থাকতে হবে। আসলে বাংলাদেশের যে আপনার আধুনিক রাষ্ট্র গঠনের যে পূর্ব শর্ত, ধর্মনিরপেক্ষ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, এটা নির্ভরই করছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় মানুষগুলা এখানে নিরাপদে বসবাস করতে পারে কি করে না। আমি তো মনে করি আদর্শ সিচুয়েশন হলো আবার বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 18%-এ পরিণত করা। যারা বাংলাদেশ থেকে চলে গেছে তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেয়া এবং তাদেরকে নিরাপদে এখানে বসবাস করতে দেয়া। কিন্তু সেটা হয়তো বাস্তব ভিত্তিক কিনা আমি জানি না, কিন্তু সেটাই আদর্শ সিচুয়েশন হওয়া উচিত। এখন এই অবস্থায় আসলে হিন্দুদের রক্ষা করার জন্য আমাদের সবার এগিয়ে আসা উচিত। আর সেই রক্ষা আপনি তারেক রহমান করবে এটা তো আশাই করতে পারেন না। আপনারা জানেন 2001 সালে তারেক রহমানরা যখন ক্ষমতায় এসেছিল কিভাবে হিন্দু নির্যাতন হয়েছিল। তার ধারাবাহিকতা 2024-এর পরে আবার নতুন করে আপনার হিন্দু নির্যাতন শুরু হয়ে গেছে। আমরা দীপু দাসের কথা ভুলে যাই নাই। এবং এটা তো আপনার আমরা যেটা আজকে খবরের কাগজে আসে, কিন্তু নিত্যদিনে হিন্দুরা যেভাবে নিগৃহীত হয়, যেভাবে আপনার অপমানের শিকার হয়, এটা কোনো আপনার সভ্যতার ক্ষেত্রে সম্ভব না। আপনি অন্য মুসলিম দেশগুলোতেও তো মানে অমুসলিম জনসাধারণ এইভাবে অপমানিত হয় না, বাংলাদেশ আর পাকিস্তানে যেভাবে হয়। পাকিস্তানে তো 2 দিন আগে দেখেছেন আসিফ আলী জারদারি কি বলেছে, মানে এই লোকগুলা কথাও বলতে জানে না এরা এমন। আর পাকিস্তানের আদর্শ তো আমাদের আদর্শ, ফলে আসিফ আলী জারদারিকেই তো তারেক রহমানরা ফলো করে। এটা একটা জিনিস গেল ইসমাইল ভাই। আর সার্বিক যদি আমরা এইটা সার্বিকটাতে যান তার আগে আমি শুধু একটু জাস্ট বলে দিই, তার মানে হচ্ছে এইটার সাথে আমি তো চিন্তা করে দেখলাম 80-র দশক থেকে বাংলাদেশে যেইভাবে ওয়াজ মাহফিল শুরু হয়েছে এই পর্যন্ত এবং আওয়ামী লীগ সরকারের সময়ও ওয়াজ মাহফিলে আমাদের ইসলামী বক্তারা যা বলতে চেয়েছেন, হিন্দুদের প্রতি ঘৃণা, অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা, আক্রোশ শেষ করে দেয়া, তারা সফল হয়েছে। এটা কি বলা যায়? ওয়াজ মাহফিল গুলো সফল হয়েছে, হুজুররা সফল হয়েছে একটা জেনারেশনকে শেষ করে দেয়া। এবং এইটা আওয়ামী লীগকে লজ্জিত হওয়া উচিত। দেখেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে ওয়াজকারীরাও কিন্তু ওয়াজের মাঠ থেকে চলে গেছে। এখন ওয়াজ অনেক কমে গেছে, আমরা কিন্তু অনেক কম। এখন মিজানুর রহমান আজারি সাহেব আর বাংলাদেশে আসতে চায় না এখন, মালয়েশিয়াতে আছে। আওয়ামী লীগের চিন্তা করা উচিত যে এরকম একটা ঘটনা কেন ঘটলো। আওয়ামী লীগকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে তো 10 গুণ বেশি ওয়াজ হওয়ার কথা, তাই না? হাট ঘাট মাঠ ওয়াজকারীরা দখল করে ফেলার কথা, ওরাও উদা হয়ে গেছে। তাহলে দেখেন একদিক থেকে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য ওয়াজকারীরা ঘৃণা প্রচার করছে, অন্যদিকে আওয়ামী লীগ না বুঝে এইটাকে তার বেহেশতে যাওয়ার উপায় বা ইসলাম ধর্মের মানুষ অখুশি হবে ভেবে তারা এই ওয়াজকে প্রোটেকশন করে গেছে। কেন আজকে বাংলাদেশে ইসলাম রক্ষা হচ্ছে না, আজকে যে ওয়াজকারীরা মাঠ থেকে সরে গেছে। তার মানে দেখেন আওয়ামী লীগকে কিন্তু অনেক ম্যাচিওর চিন্তা করতে হবে প্রতিটা জায়গায়। এই চিন্তাটা আওয়ামী লীগ যদি না করে, এটা তাদের জন্য আত্মঘাতী হয়েছে অতীতে না করাতে। এখন আমরা আশা করি ভবিষ্যতে তারা এই জিনিসটা ভালো করে চিন্তা করবে। ওয়াজ মাহফিলে এইরকমও দেখেছি, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলছে, নারী শাসকের বিরুদ্ধে বলছে, পাশে আওয়ামী লীগের এমপি বসা, মানে ওয়াজ আয়োজন করেছে। আর
আওয়ামী লীগ, বিএনপি সবারই একটা উদ্দেশ্য থাকে এলাকায় একটা একটা মাদ্রাসা করা, মায়ের নামে একটা, বাবার নামে একটা, নিজের নামে একটা, ভোট চাওয়ার জন্য মাদ্রাসা তৈরি করে, স্কুল তৈরি করে না, মাদ্রাসা তৈরি করে। এবং এই কাজে কিন্তু জামাত কিন্তু মাদ্রাসা মসজিদ কিছুই বানায় না খুব একটা, এটা আমরা দেখি না। জামাত কিন্তু পরবর্তীতে সেগুলোকে ব্যবহার করে, এবং ব্যবহার করে 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 আজকে দেশটার কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে, একদম পাকিস্তান, আফগানিস্তান। জি, আপনি আপনার ওভারঅল আমাদের দেশের যে মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ, সেই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন, কি অবস্থা, উত্তরণের উপায় কি? উত্তরণের বিএনপি সরকারের আমলে কোনো উপায় নাই। আপনার দেখেন, এই যে বিএনপি এসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, উনি কি করলেন, উনি সেই ইন্ডেমনিটি সমর্থন করলেন যে পুলিশকে যে হত্যা করা হয়েছে সেটা যারা এই যে সন্ত্রাসী আপনার ঘাতকরা পুলিশ হত্যা করেছে তাদেরকে ইউনূস ক্ষমা করে দিয়েছে, তারেক রহমানের সরকার সেটা আপনার সেটা সেই ধারাবাহিকতা রক্ষা করে গেছে। আপনি একটা জিনিস বোঝেন ইসমাইল ভাই, আপনি কোনো দেশে পুলিশ সদস্য, এত সংখ্যক পুলিশ সদস্য হত্যা হবে, তাদের আপনি হত্যাকারীদের আপনি ক্ষমা করে দিবেন, এবং সেই লোকগুলা, সেই রাজনৈতিক শক্তি পুলিশকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষা করবে, এটা কোনো যুক্তিতেই সম্ভব হয় না। বাংলাদেশে 2024 জঙ্গি উত্থানের সময় যে জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে, যে বাংলাদেশের সেনাবাহিনী যেমন আপনার পুরোপুরি জঙ্গি দ্বারা আপনার অধিকৃত হয়ে গেছে, ঠিক তার বিপরীতে পুলিশ বাহিনী একমাত্র আপনার দেশপ্রেমিক একটা শক্তি হিসাবে শেষ পর্যন্ত তাদের চেষ্টা করে গেছে। এবং আপনার আমরা জানি এখন বিভিন্ন জায়গা থেকে খবর বের হয়েছে, ওয়াকারের প্রতারণা যদি না থাকতো তাহলে কিন্তু পুলিশ একাই কিন্তু এই 3-4 লাখ আপনার জঙ্গি যারা রাস্তায় বের হয়েছিল তাদেরকে আপনার ঘরে ফিরিয়ে দিতে পারতো। আমাকে একজন বড় আইজিপি বলেছেন, তিনি যথেষ্ট সাহসী, অনেক বড় ভূমিকা রেখেছেন, তিনি তো 10 লাখ বলেছে, আমি 10 লাখ মব কিন্তু কন্ট্রোল করেছি সেনাবাহিনী ছাড়া। আর এই 3 লাখের মব কন্ট্রোল করার জন্য সেনাবাহিনী নামিয়ে সর্বনাশটা ঘটানো হয়েছে। ফলে যে জিনিসটা আসলে আপনি ওভারঅল যেটা জানতে চাচ্ছেন, ওভারঅল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশে, যেটা আসলে 2024 জুলাই মাস থেকে শুরু হয়েছে, সেটা কোনোভাবেই আপনার এই পুলিশ হত্যার বিচার হওয়া ছাড়া রিস্টোর হবে না। আপনি হয়তো সাময়িকভাবে জামাত এবং বিএনপি দিয়ে পুলিশ বাহিনী ভর্তি করতে পারেন, কিন্তু তারাও পারবে না। এটা একটা প্রফেশনাল বাহিনী, এখানে ট্রেনিং লাগে, অনেক কিছু জানা লাগে। আর যারা এখন চাকরি নিবে এরা গিয়ে কিন্তু আপনার চাঁদাবাজি, দুর্নীতিতে জড়িয়ে পড়বে। তারেক রহমান যেটা যদি এই রকম প্ল্যান করেন আর কি, যে এগুলোকে ছেড়ে দেয়, এগুলো পারছে না, আমি নিয়োগ করি, এইটা তারেক রহমানের জন্য আরো বেশি আত্মঘাতী হবে। কারণ যেই যাবে সেখানে সে অপরাধে জড়িয়ে পড়বে, কিন্তু কাজে জড়িয়ে পড়তে পারবে না। কাজে জড়ানোর মতো তাদের আসলে সে ইয়েটা পাবে না, সেই সুযোগটা তারা পাবে না। ফলে তারেক রহমানরা নিজেদের তৈরি করা আপনার ফাঁদে নিজেরা পড়েছে। আমি তো অন্তত দেখেন, আমি যে পৃথিবীতে যেই আপনি একটা অফিস যদি চালান, আপনি আপনার লোকজনের ওয়েলফেয়ারটা দেখবেন। এই স্বরাষ্ট্রমন্ত্রী সে তো বলতে পারতো যে না, পুলিশ হত্যার বিচার হবেই, সে বলে যে হবে না। তো স্বরাষ্ট্রমন্ত্রী তো পুলিশের সাথে নিষ্ঠুরতা করেছে। এই লোক নাকি আবার সরকারি চাকরিও করছে, মানে সে তো জানেই না যে কিভাবে আপনার একটা প্রতিষ্ঠানের মরাল তুলে ধরতে হয়। সে তাদের সাথে সহমর্মিতা না দেখিয়ে 24 জঙ্গিদের সাথে সহমর্মিতা দেখিয়েছে। ফলে অবশ্যম্ভাবী এই স্বরাষ্ট্রমন্ত্রী ফেল করবে, এই প্রধানমন্ত্রী ফেল করবে। আইন শৃঙ্খলা রক্ষা, বাংলাদেশে আইন শৃঙ্খলা স্বাভাবিক করার জন্য পূর্ব শর্ত 1 নাম্বার, বারবার বলছি, সেটা হলো পুলিশ হত্যাকাণ্ডের 2024 পুলিশ হত্যাকাণ্ড যেটা হয়েছে তার বিচার করা এবং আপনার হত্যাকারীদের শাস্তি দেয়া, এবং এটা ন্যায়সঙ্গত। যে কোনো হত্যাকাণ্ডের বিচার হওয়া কিন্তু ন্যায়সঙ্গত। এই ন্যায়গুলো যতদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না,